আগের ক্লাসে আমরা পড়েছি GERL তন্ত্র, যার অন্তর্গত অঙ্গাণুগুলি ছিল গলগি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর লাইসোজোম। এই তিনটি অঙ্গাণুই ছিল এক একক পর্দাবৃত। আজ আমরা দুটি একক পর্দা দ্বারা বেষ্টিত কয়েকটি কোষীয় অঙ্গাণু সম্পর্কে জানব। প্রথমেই আমরা পড়ব প্লাস্টিড। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল প্লাস্টিড আবিষ্কার করেন। কেবলমাত্র উদ্ভিদ কোষেই এই কোষীয় অঙ্গাণুটি পাওয়া যায়। কম্পিউটার স্ক্রিনে তোমরা প্লাস্টিডের ছবি দেখো। প্রথমে এই অংশটি আমরা দেখি। এখানে একটি কথা লেখা আছে প্রোপ্লাস্টিড। প্রোপ্লাস্টিড থেকেই উৎপত্তি ঘটে বিভিন্ন রকমের প্লাস্টিডের, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। অন্যান্য কোষীয় অঙ্গাণু, যেমন আগের দিনের আলোচনায় যেগুলো ছিল সেগুলোর কথাই যদি আমরা ধরি, গলগি বস্তু উৎপত্তি লাভ করছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম থেকে। আবার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম কোষ পর্দা বা নিউক্লিয় পর্দা থেকে উৎপন্ন হচ্ছে। কিন্তু প্লাস্টিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোপ্লাস্টিড অর্থাৎ আদি প্লাস্টিড থেকেই বিভিন্ন রকমের প্লাস্টিডের সৃষ্টি হচ্ছে। এটি একটি স্বপ্রজননশীল অঙ্গাণু। বিভিন্ন প্রকার প্লাস্টিডগুলোর যে নাম তোমরা দেখছো, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, এই নামগুলো তোমরা ক্লাস 8-এও পড়েছো। তো এটিওপ্লাস্ট বলে যে কথাটি রয়েছে এখানে বা গঠনটি রয়েছে, সেটি তোমাদের কাছে একটু নতুন হতে পারে। এটিওপ্লাস্ট এক ধরনের বর্ণহীন প্লাস্টিড, এক ধরনের লিউকোপ্লাস্টও বলা যেতে পারে। কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে এটি ক্লোরোপ্লাস্টে কনভার্টেড হয়। যদি এটিওপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে দীর্ঘক্ষণ থাকে, এর মধ্যে ক্লোরোফিল সংশ্লেষিত হয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত হয়। আবার উল্টো ঘটনাও ঘটতে পারে। যদি একটি সবুজ উদ্ভিদকে, যেটি দিনের উজ্জ্বল আলোয় বেড়ে ওঠে, এরকম একটি উদ্ভিদকে অন্ধকারে রাখা হয়, তাহলে আমরা লক্ষ্য করি যে তার পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে। হলুদ হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে। অন্ধকারে রাখার জন্য যে হলুদ হচ্ছে তার কারণ ক্লোরোপ্লাস্ট থেকে ক্লোরোফিল বিনষ্ট হয়ে এটিওপ্লাস্ট গঠিত হচ্ছে। এই তিন রকমের প্লাস্টিডের মধ্যে আমরা ক্লোরোপ্লাস্টের গঠনটি বিশদে জানব। এর ছবিও আমাদের অভ্যাস করতে হবে। ডান দিকে ক্লোরোপ্লাস্টের একটি বিবর্ধিত চিত্র রয়েছে। এই ছবিটিতে তোমরা দেখো এর দুটি পর্দা, একটি আউটার মেমব্রেন বা বহিঃপর্দা, অন্যটি অন্তঃপর্দা বা ইনার মেমব্রেন। আমরা আগেই জেনেছি এটি একটি দ্বি একক পর্দাবৃত অঙ্গাণু। দুটি পর্দার মধ্যবর্তী স্থানটি হচ্ছে পেরিপ্লাস্টিডিয়াল স্পেস। অন্তঃপর্দা বেষ্টিত স্থানটিকে বলা হচ্ছে ম্যাট্রিক্স, যা স্ট্রোমা নামে পরিচিত। স্ট্রোমার মধ্যে আমরা কতগুলি স্তম্ভাকৃতি গঠন দেখতে পাচ্ছি। এক একটি স্তম্ভকে বলা হচ্ছে গ্রানাম। অনেকগুলি স্তম্ভ একসাথে, অর্থাৎ অনেকগুলি গ্রানামকে একসাথে গ্রানা বলা হচ্ছে। গ্রানামগুলি গঠিত হচ্ছে কতগুলি চাকতি সদৃশ অংশ দ্বারা। এগুলির নাম থাইলাকয়েড। থাইলাকয়েডের মধ্যে কোয়ান্টাসোম বলে একটি গঠন রয়েছে, যার মধ্যে প্রায় 250 থেকে 300 ক্লোরোফিল অণু থাকতে পারে। ক্লোরোফিল অণু ধারণ করে বলে এবং ক্লোরোফিল সালোক সংশ্লেষীয় রঞ্জক বলে কোয়ান্টাসোমকে সালোক সংশ্লেষীয় একক বলা হয়। কোয়ান্টাসোমে ক্লোরোফিল ছাড়াও আরও বিভিন্ন রকমের সালোক সংশ্লেষীয় রঞ্জকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই আনুষঙ্গিক রঞ্জক এবং প্রধান রঞ্জক ক্লোরোফিল একত্রে গঠন করে অ্যান্টেনা কমপ্লেক্স। এই গ্রানাম, যার মধ্যে ক্লোরোফিল অবস্থান করছে, এই অংশটিতে
সালোক সংশ্লেষের আলোক দশার বিক্রিয়াগুলি ঘটে। সালোক সংশ্লেষ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার দ্বারা সবুজ উদ্ভিদ নিজের দেহে খাদ্য প্রস্তুত করছে। খাদ্যের মধ্যে সৌরশক্তি স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়। সৌরশক্তিকে আবদ্ধ করার কাজটি করে গ্রানামের মধ্যে উপস্থিত ক্লোরোফিল। ক্লোরোফিল সৌরশক্তিকে প্রথমে এটিপির মধ্যে রাসায়নিক শক্তি, পরে সেটি শর্করা জাতীয় খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তিরূপে আবদ্ধ হয়। অন্য আরেকটি দশা, যেটি অন্ধকার দশা নামে পরিচিত সালোক সংশ্লেষের, সেটি এই ধাত্র বা স্ট্রোমার মধ্যে ঘটে। তাহলে ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ হচ্ছে সালোক সংশ্লেষে অংশ নেওয়া। ক্লোরোপ্লাস্ট তাহলে উদ্ভিদের কোন কোন অঙ্গে পাওয়া যাবে? উদ্ভিদের প্রধান সালোক সংশ্লেষকারী অঙ্গ হচ্ছে পাতা। পাতার রং সবুজ, আমরা সবাই জানি। তার কারণ হচ্ছে পাতার কোষে ক্লোরোপ্লাস্টের আধিক্য। পাতা ছাড়াও উদ্ভিদের অন্যান্য সবুজ অঙ্গগুলিতেও ক্লোরোপ্লাস্ট থাকতে পারে, যেমন ফুলের বৃতি, কাঁচা ফলের ত্বক, কচি কাণ্ড ইত্যাদি। এবার আমরা চলে যাচ্ছি ক্রোমোপ্লাস্ট নামক অঙ্গাণুটিতে। ক্রোমো মানে হচ্ছে কালার। এই প্লাস্টিডটি উদ্ভিদের বিভিন্ন অঙ্গকে রঞ্জিত করে, তবে সবুজ রঞ্জক এখানে অনুপস্থিত, অর্থাৎ ক্লোরোফিল ছাড়া অন্যান্য রঞ্জক ক্রোমোপ্লাস্টের মধ্যে অবস্থান করে। সেই রঞ্জকগুলির ভিত্তিতে ক্রোমোপ্লাস্টের প্রকারভেদও করা যেতে পারে, যেমন ক্যারোটিনোপ্লাস্ট। এটি কমলা বর্ণের প্লাস্টিড যার মধ্যে ক্যারোটিন বলে রঞ্জক থাকে। এরকম জ্যান্থোপ্লাস্ট হলুদ বর্ণের রঞ্জক, যেটি এক ধরনের ক্রোমোপ্লাস্ট। আবার ফিওপ্লাস্ট হতে পারে, রোডোপ্লাস্ট হতে পারে। ফিওপ্লাস্ট বাদামি বর্ণের প্লাস্টিড, রোডোপ্লাস্ট লাল বর্ণের প্লাস্টিড। এই যে বিভিন্ন রকমের রঞ্জক ক্রোমোপ্লাস্টের মধ্যে অবস্থান করছে, তাহলে ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের সেই সমস্ত অঙ্গে থাকবে যেখানে সবুজ ভিন্ন অন্য রং দেখা যায়। তা সেই জায়গাগুলো কি? সেগুলি হচ্ছে ফুলের পাপড়ি, দলমণ্ডল আর ফল এবং বীজ। তা এইগুলোতে এইরকম রঞ্জক থাকার তাৎপর্য কি? ফুলের দলমণ্ডল বা পাপড়িতে ক্রোমোপ্লাস্ট থাকার কারণে ফুল বিভিন্ন বর্ণের হয়, যা পতঙ্গকে আকৃষ্ট করে এবং ঘটনাটি পরাগযোগে সুবিধা করে। ফল বা বীজে যে বর্ণ হয়, ফল এবং বীজের বর্ণ বিভিন্ন প্রাণীকে আকর্ষণ করে, তার ফলে ফল এবং বীজের বিস্তার ঘটে। অন্য আরেক ধরনের প্লাস্টিড লিউকোপ্লাস্ট। লিউকো কথাটির মানেই হচ্ছে সাদা, বর্ণহীন। তো লিউকোপ্লাস্ট প্রধানত খাদ্য সঞ্চয়ের সঙ্গে সম্পর্কিত। খাদ্য সঞ্চয়ের ভিত্তিতে লিউকোপ্লাস্ট তিন রকমের: অ্যামাইলোপ্লাস্ট, এলাইওপ্লাস্ট, প্রোটিনোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্টে শর্করা সঞ্চিত থাকে, এলাইওপ্লাস্টে ফ্যাট বা লিপিড সঞ্চিত থাকে, প্রোটিনোপ্লাস্টে প্রোটিন সঞ্চিত থাকে। প্রোটিনোপ্লাস্টের আরেকটি নাম হচ্ছে অ্যালিউরোনপ্লাস্ট। এবার আমরা চলে যাব আরেকটি দ্বি-একক পর্দাবৃত কোষীয় অঙ্গাণুতে। তার আগে আমরা আরেকটি কথা জানব ক্লোরোপ্লাস্ট সম্পর্কে। ক্লোরোপ্লাস্ট যেহেতু খাদ্য প্রস্তুতির সঙ্গে সম্পর্কযুক্ত, সেই জন্যে ক্লোরোপ্লাস্টকে বলা হয় কিচেন অফ প্লান্ট সেল, অর্থাৎ উদ্ভিদ কোষের রান্নাঘর। এবার আমরা যে কোষীয় অঙ্গাণুটি সম্পর্কে জানব সেটিকে বলা হয় পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ কোষের শক্তিঘর। এই অঙ্গাণুটি আবার উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে। আমরা প্রথমে এই ছবিটি দেখব। মাইটোকন্ড্রিয়া
দ্বি একক পর্দাবৃত একটি অঙ্গাণু। এটি বাইরের দিকের পর্দা, দেখো লেখা আছে আউটার মেমব্রেন। ভিতরের পর্দাটি হচ্ছে ইনার মেমব্রেন। বহিঃপর্দা অন্তঃপর্দার মাঝের স্থানটি হচ্ছে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। অন্তঃপর্দা বেষ্টিত স্থানটি হচ্ছে ধাত্র বা ম্যাট্রিক্স। এই ধাত্র বা ম্যাট্রিক্সের মধ্যে আমরা মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম বা মাইটোরাইবোজোমকে দেখতে পাই, যেটি 55S প্রকৃতির। এছাড়া এখানে ডিএনএ, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ, আরএনএ ইত্যাদি থাকতে পারে। অন্তঃপর্দাগুলি ধাত্রের দিকে ভাঁজ হয়ে কতগুলি আঙুলের মতো গঠন তৈরি করেছে। দেখো এই এক একটি আঙুলের মতো গঠনকে বলে ক্রিস্টা, বহু বচনে ক্রিস্টি। এখানে লেখা আছে ক্রিস্টি, অনেকগুলো ক্রিস্টা নিয়ে তৈরি হয় ক্রিস্টি। অন্তঃপর্দার গাত্রে, এখানে এই যে ক্রিস্টির গাত্রে তোমরা কতগুলো দানার মতো অংশ দেখতে পাচ্ছ, এগুলি আসলে টেনিস র্যাকেটের মতো কতগুলি স্ট্রাকচার। এগুলিকে বলে ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট বা ফার্নান্ডেজ মোরান অধ একক। এগুলি F0 F1 দানা নামেও পরিচিত। অন্যদিকে বহিঃপর্দা এই অংশটিতে কতগুলি গোলাকার দানা দেখতে পাওয়া যায়, যেগুলিকে বলে পার্সনের অধ একক বা পার্সন সাব ইউনিট। এবার প্রথমে যে ছবিটি এসেছিল আমি সেটিকে দেখাই তোমাদের একবার। এই ছবিটি, এটিতে আমরা বহিঃপর্দার বর্ধিত অংশটি দেখতে পাচ্ছি না, এটা একদম 2 ডাইমেনশনাল স্ট্রাকচার। এখানে আরও স্পষ্ট করে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ। এটা বহিঃপর্দা, এই মার্কারটা আমি যেখানে রাখছি বহিঃপর্দা, এটা অন্তঃপর্দা, দুটোর মাঝখানে পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। এখানে ক্রিস্টিগুলো তোমরা দেখতে পাচ্ছ, আর এই ক্রিস্টির গায়ে টেনিস র্যাকেটের মতো স্ট্রাকচারগুলো এখানে খুবই স্পষ্ট, যেগুলি হচ্ছে ফার্নান্ডেজ মোরান সাব ইউনিট। এখানে দেখতে পাচ্ছি এই প্যাঁচানো সুতোর মতো অংশ, যেগুলো মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এখানে রয়েছে। মাইটোকন্ড্রিয়াও প্লাস্টিডের মতো একটি স্বপ্রজননশীল অঙ্গাণু, মানে মাইটোকন্ড্রিয়ার উৎপত্তি মাইটোকন্ড্রিয়া থেকেই হয়। মাইটোকন্ড্রিয়ার মধ্যে শ্বসনের, কোষীয় শ্বসনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়, দ্বিতীয় পর্যায়ে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি ঘটে। ক্রেবস চক্রের জন্য প্রয়োজনীয় উৎসেচকগুলি এই ধাত্র অংশটিতে থাকে। ক্রেবস চক্রের বিক্রিয়া ধাত্রে সংঘটিত হচ্ছে এবং সবাত শ্বসনের তৃতীয় পর্যায় প্রান্তীয় শ্বসন, সেই পর্যায়গুলি মাইটোকন্ড্রিয়ার পর্দায় ঘটছে। এই শ্বসন প্রক্রিয়ায় যে এটিপি উৎপন্ন হচ্ছে, সেই এটিপি আমাদের বা যে কোনো জীবের সমস্ত জৈবিক ক্রিয়া সম্পাদনে ব্যয় হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে বলে পাওয়ার হাউস, কারণ আমাদের জৈবিক কাজের জন্য যে শক্তির প্রয়োজন হয়, সেই শক্তি উৎপাদনের কাজটি মাইটোকন্ড্রিয়া করছে। এই জন্যে এটি পাওয়ার হাউস বা শক্তিঘর নামে পরিচিত। আর এটিপি পরিচিত এনার্জি কারেন্সি রূপে। আমরা পাশে আবার ওই আগের ছবিটি রাখলাম, এটার সঙ্গে তুলনা করে তোমরা একটু দেখো। আর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিটা, এটাও দেখতে পারো, এই যে এখানে বহিঃপর্দার গায়ে যে ডটেড জায়গাগুলো রয়েছে, এইগুলো দিয়ে যে দানাটা বোঝাচ্ছে সেটা হচ্ছে পার্সনের অধ একক। এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী আলোচনায়, যেটি হচ্ছে নিউক্লিয়াস। একে বলা হচ্ছে কোষের মস্তিষ্ক। আমরা কোষ পড়া শুরু করেছিলাম যে ক্লাসে, প্রোক্যারিওটিক কোষ আর ইউক্যারিওটিক কোষের তুলনা করতে গিয়ে আমরা ইউক্যারিওটিক নিউক্লিয়াসের গঠন পড়েছিলাম। আমরা আবার এই গঠনগুলোকে আরেকবার মনে করি। দেখো, এটিও দ্বি একক পর্দাবৃত, বাইরের দিকের পর্দাটা বহিঃপর্দা, ভিতরে অন্তঃপর্দা, দুটোর মাঝের জায়গা হচ্ছে পেরিনিউক্লিয়ার স্পেস বা পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। এই মাঝখানে কতগুলো ছিদ্র আছে, দেখো এখানে লেখা আছে সেপ্টাম। এই ছিদ্রগুলি দিয়ে
নিউক্লিওপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে সংযোগ রক্ষিত হয়, প্রয়োজনীয় বস্তুর বিনিময় ঘটে। নিউক্লিয় পর্দা দ্বারা বেষ্টিত যে স্থানটি সেটি হচ্ছে ধাত্র বা নিউক্লিওপ্লাজম। এর আরেকটি নাম ক্যারিওলিম্ফ, এটিও তোমরা জেনে রাখবে। ক্যারিওলিম্ফে যে গাঢ় ঘন গোলাকার অঞ্চলটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে নিউক্লিওলাস। আর অসংখ্য সুতোর মতো অংশ যেগুলি একত্রিত হয়ে একটি জালকের মতো গঠন তৈরি করেছে, এই সুতোর মতো অংশগুলি হলো ক্রোমোজোম। আর যে জালকটি গঠিত হয়েছে সেটি হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা। এই নিউক্লিয় জালিকাতে আমরা যে গাঢ় রঞ্জিত অংশ দেখতে পাচ্ছি এটিকে বলে হেটেরোক্রোমাটিন, আর তুলনামূলকভাবে হালকাভাবে রঞ্জিত অংশটি হচ্ছে ইউক্রোমাটিন। নিউক্লিয়াস একটি উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের যাবতীয় বিপাক ক্রিয়াগুলিকে নিয়ন্ত্রণ করে। এই জন্য এটিকে কোষের মস্তিষ্ক বা ব্রেন অফ দ্য সেল বলে। রবার্ট ব্রাউন এই নিউক্লিয়াস আবিষ্কারের কৃতিত্ব পান। নিউক্লিয়াস থাকা মানে বোঝায় একটি কোষ সজীব কোষ। আবার অনেক ক্ষেত্রে আমরা প্রকৃতিতে এরকম দেখতে পাই যে নিউক্লিয়াসবিহীন সজীব কোষও রয়েছে। নিউক্লিয়াসবিহীন সজীব কোষের কিছু উদাহরণ আমরা শিখব, যেমন মানুষের পরিণত লোহিত রক্তকণিকা, এতে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না। জেনে রাখার জন্য বলি, এতে বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণুও থাকে না। যে মাইটোকন্ড্রিয়া আমরা পড়লাম, মাইটোকন্ড্রিয়াও থাকে না। হিমোগ্লোবিনকে স্থান দেওয়ার জন্য নিউক্লিয়াসটি অনুপস্থিত রয়েছে। পরিণত অণুচক্রিকাতেও থাকে না। আবার উদ্ভিদ কোষের ফ্লোয়েম কলার একটি উপাদান সিড নলের কোষেও নিউক্লিয়াস থাকে না। কিন্তু নিউক্লিয়াসবিহীন হওয়া সত্ত্বেও এগুলি প্রত্যেকটি সজীব কোষ। আবার দেখা যায় কোনো কোনো কোষে একের অধিক নিউক্লিয়াস আছে। দুটি নিউক্লিয়াস থাকে এরকম কোষ থাকতে পারে। প্যারামিশিয়াম বলে একটি আদ্য প্রাণী আছে, প্রোটোজোয়া, তার দুটি নিউক্লিয়াস থাকে, একটি বড় একটি ছোট, যেগুলিকে যথাক্রমে বলে ম্যাক্রোনিউক্লিয়াস আর মাইক্রোনিউক্লিয়াস। আবার দুইয়ের অধিক নিউক্লিয়াসও রয়েছে। যদি একাধিক নিউক্লিয়াস যুক্ত উদ্ভিদ কোষ হয় তখন তাকে বলে সিনোসাইট। আবার যদি একাধিক নিউক্লিয়াস যুক্ত প্রাণী কোষ হয় তাকে বলে সিনসাইটিয়াম। এরও কিছু উদাহরণ আমরা শিখব, যেমন মানুষের ঐচ্ছিক পেশিকোষ বা অস্থি পেশিকোষ। এই পেশিকোষে আমরা দেখি একের অধিক নিউক্লিয়াস রয়েছে। অন্যদিকে আমরা মিউকর বলে বা রাইজোপাস বলে যে ছত্রাকগুলিকে চিনি, তাদের যে অণুসূত্রের কোষ, সেখানে আমরা একাধিক নিউক্লিয়াস দেখতে পাই, যেগুলিকে আমরা সিনোসাইটের উদাহরণ বলতে পারি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দ্বি একক পর্দাবৃত কতগুলি কোষীয় গঠন পড়লাম, যার মধ্যে প্রথমটি হলো প্লাস্টিড, যেটির আবিষ্কর্তা আর্নেস্ট হেকেল। তারপরে মাইটোকন্ড্রিয়া পড়লাম, যেটির আবিষ্কর্তা রিচার্ড অল্টম্যান। পরবর্তীকালে বিজ্ঞানী বেন্ডা এর নামকরণ করেন মাইটোকন্ড্রিয়া। আর নিউক্লিয়াস রবার্ট ব্রাউন আবিষ্কার করেন। এই তিনটি অঙ্গাণু আজকে আমরা পড়ছি। পরের ক্লাসে আমরা আরও কিছু কোষীয় গঠন নিয়ে আলোচনা করব।